My dear student, you are most welcome to my online class. I am Asadur Rahman, Chairman Geography and Environment Department, Mahmudpur Kendriya College, Dhaka. Now, I discuss to you population geography. Population, where population growth or not. যেমন আজকে আমরা আলোচনা করব জনসংখ্যা বিন্যাসের নিয়ামকগুলো কি কি। আমরা যদি পৃথিবীর দিকে তাকাই তাহলে আমরা স্পষ্ট দেখতে পাই যে পৃথিবীর সব জায়গায় স্থলভাগে সমভাবে জনসংখ্যা জনবসতি নেই। তার কারণ কি? আজকের এই কারণগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবন ইত্যাদি ওই তোমার পার্বত্য এলাকায় যে পরিমাণ যে জনসংখ্যা, সেই জনসংখ্যা ঢাকাতে এসে তার কয়েকশো গুণ বেশি জনসংখ্যা দেখা যায়। তার কারণ আমরা আজকে আলোচনা করব। আমরা আবার আরও যদি দেখি পৃথিবীর দিকে, যে অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো জনবসতি নেই, অথচ ইউরোপে জনসংখ্যা বসতি অনেক ঘন। আবার আমরা যদি তাকাই মধ্যপ্রাচ্যের তোমার মরুভূমির দিকে, সেখানে দেখতে পাই যে মরুভূমিতে মানুষের বসবাস নেই। আবার মরুদ্যানের দিকে যদি তাকাই, মরু উদ্যান অর্থাৎ যেখানে বৃষ্টি হয়, ওই এলাকায় জনবসতি গড়ে উঠছে। তা আমরা আজকে এই লেকচারে আমরা আলোচনা করব পৃথিবীর কোনো কোনো জায়গায় জনবসতি খুব ঘন, কোনো জায়গায় জনবসতি হালকা, এবং কোনো কোনো এলাকায় জনবসতি প্রায় শূন্য। এর কারণটা কি? এর কারণটা মানুষের বর্তমানে যে প্রযুক্তি, সেই প্রযুক্তি ব্যবহার করে বা রাষ্ট্রীয় আদেশনামা জারি করে কোনো জায়গায় বা কোনো অনুর্বর জায়গায় মানুষের বসবাস করতে বাধ্য করাটা মানুষের পক্ষে, সরকারের পক্ষে সম্ভব নয়, রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। সারা বিশ্বের যত প্রযুক্তি আছে, কোনো প্রযুক্তির দ্বারাই এটা সম্ভব না। তার কারণ তাহলে কি? তার কারণ হলো, আমি বলছি যে জনবসতি সেখানেই গড়ে ওঠে যেখানে জনবসতির পক্ষে যে ফ্যাক্টর বা নিয়ামকগুলো আছে, সেই নিয়ামকগুলোর উপর নির্ভর করে। আমরা জনসংখ্যার সংক্রান্ত আলোচনা ভূগোলবিদদের নিকট অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। কারণ যেখানে জনসংখ্যা নেই, সেখানে সেখানে কোনো ধরনের প্রযুক্তি ব্যবহার করে জনবসতি স্থাপন করা সম্ভব হবে না। কারণ আমরা জনসংখ্যার বসতি বেসিক্যালি নির্ভর করবে কতগুলো প্রাকৃতিক নিয়ামক এবং অর্থনৈতিক নিয়ামকের উপর। আমরা আবার পৃথিবীর দিকে তাকাই, স্থলভাগের দিকে, তাহলে দেখতে পাই দক্ষিণ এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকাতে এই এলাকায় জনবসতি বেশি। কারণ সেখানে মানুষের জীবনযাত্রার মান খুব সহজ এবং সুলভে সব কিছু পাওয়া যায়, যোগাযোগ ব্যবস্থা উন্নত। তাহলে কৃষির উপর ভিত্তি করে মানুষ এই জনবসতি গড়ে তুলে। আমরা আজকে থেকে যদি অনেকদিন আগের দিকে তাকাই, যখন মানুষ বসতি সৃষ্টি করে, স্থায়ী বসতি সৃষ্টি করে, সেখানে যদি আমরা তাকাই তাহলে আমরা কী দেখতে পাই?
আমরা দেখতে পাই যে আগে যে জনবসতি গড়ে উঠেছিল সেই জনবসতিগুলা পৃথিবীর 95% জনবসতি দেখা যাচ্ছে যে সমুদ্রের নদীর কিনারায় বসতি গড়ে উঠছে। আর এই জনবসতিকে বলা হয় তোমার রৈখিক জনবসতি। রৈখিক জনবসতি অর্থাৎ সমুদ্রের নদীর তীর দিয়া মানুষের জনবসতি গড়ে উঠছে। তো আমরা আজকে আলোচনা করব যে এই জনবসতির উপর বা কিসের উপর ভিত্তি করে, যে ফ্যাক্টরগুলোর উপর ভিত্তি করে এই জনবসতি গড়ে উঠে তার ফ্যাক্টরগুলোর নাম কি। এই ফ্যাক্টরগুলোর মধ্যে আমরা দেখতে পাই তোমার ফ্যাক্টরগুলোর মধ্যে প্রাকৃতিক নিয়ামক এবং অর্থনৈতিক নিয়ামক এবং সাংস্কৃতিক নিয়ামক। এই নিয়ামকগুলোর উপরই তোমার নির্ভর করবে জনবসতি। আর নিয়ামকগুলো যদি জনবসতির উপর পক্ষে হয়, জনবসতির অনুকূলে থাকে, তখনই এখানে আরও অন্যান্য জনবসতি গিয়া গড়ে তুলে। আর সেই নিয়ামকগুলো যদি আলোচনা করতে যাই আমরা, তাহলে আমরা প্রথমেই দেখব যে প্রাকৃতিক নিয়ামক। প্রাকৃতিক নিয়ামকের মধ্যে হইল মরুভূমি, ভূমিরূপ, বৃষ্টিপাত, তারপরে নদী বা যানবাহন চলাচলের সুবিধা ইত্যাদির উপর নির্ভর করে এই জনবসতি গড়ে ওঠে। তো প্রাকৃতিক নিয়ামকের মধ্যে আমরা কি দেখতে পাই? প্রাকৃতিক নিয়ামকগুলো কি কি? প্রাকৃতিক নিয়ামকের মধ্যে আরও অনেকগুলো নিয়ামক আছে যেগুলা তোমার ভূমিরূপ, তারপরে জলবায়ু, টেম্পারেচার ইত্যাদি অনেক ধরনের নিয়ামক আছে। আমরা একটা একটা করে আজকে আলোচনা করব। কোনো স্থানে জনবসতি ঘনত্ব এবং বিস্তরণে যথেষ্ট প্রভাব বিস্তার করে সেগুলো হল জলবায়ুর ভূমিবন্দরতা, ভূ অভ্যন্তরীণ পানির স্তর, মৃত্তিকা, খনিজ ইত্যাদি। আগেকার মানুষ জনবসতি যখন শুরু হয় তখন মানুষের একমাত্র খাদ্যের অন্বেষণ করতে গিয়ে তারা স্থায়ী বসতি স্থাপন করে। যেমন প্রথমত মানুষের বসতিটা সৃষ্টি হয় এগ্রিকালচার ভিত্তিক এবং নদীভিত্তিক। এগ্রিকালচার ভিত্তিক হয় জন্য যে এলাকা সমতল বা যে এলাকায় পানি সেচের ব্যবস্থা আছে, যে এলাকায় ধান, গম বা অন্যান্য ফসল সহজেই ফলে, যে এলাকায় এই ধান গম তোমার বাড়িতে এনে প্রসেসিং করে খাবার যোগায়, ওগুলো যদি সহজ হয়, অথবা উদ্বৃত্ত খাদ্যদ্রব্য যদি আমরা অন্য কোনো জায়গায় রপ্তানি করতে পারে, সেগুলোর উপর নির্ভর করছে। আর তখন যানবাহন ছিল না। তখন যানবাহন বলতে নদীকেই বোঝায়, নদী এবং তোমার নৌকা। নদীর সাহায্যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় খাদ্যদ্রব্য বেচা কেনা করার জন্য, আমদানি রপ্তানি করার জন্য ব্যবহৃত হতো। আবার অন্যদিকে নদী থেকে মৎস্য আহরণ করা ছিল তাদের অন্যতম নিয়ামক। যে এলাকায় সহজে নদীতে তোমার মৎস্য শিকার করা যায়, সেই এলাকায় মানুষ মৎস্য শিকার করে তার জীবিকা নির্বাহ করতো এবং উদ্বৃত্ত মৎস্য তোমার অন্যান্য জায়গায় বিক্রি করা যেত। আর এ কারণে ওই জায়গায় তোমার জনবসতি বেশি হয়ে দেখা যায়। যাই হোক, আমরা প্রাকৃতিক নিয়মের মধ্যে কোনো স্থানে বসতি বিশেষ হল জলবায়ুর ভূমিবন্দরতা।
যেভাবে প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে কোনো কোনো স্থানে জনসংখ্যা জন্মায়, বৃদ্ধি পায়, ইউরোপে কোনো স্থানের জনগোষ্ঠী বিস্তরণ ও ঘনত্বের সঙ্গে সঙ্গে খাপ খাওয়া নিতে হয়। এরপর আমরা যে জিনিসটা প্রকৃতির নিয়ামকগুলোর মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রভাব ফেলে সেটা হলো জলবায়ু। আর এই জলবায়ু যদি অনুকূলে না হয়, প্রতিকূলে হয়, তাহলে সেখানে জনবসতি গড়ে উঠবে না। আর জলবায়ু মানে কী আছে আমরা দেখতে পাই, জলবায়ুর মধ্যে তোমার বৃষ্টিপাত, হ্যাঁ, তাপমাত্রা এবং ভৌগোলিক অবস্থান। আমরা সমুদ্রের কিনারার যে জনবসতি গড়ে উঠছে তা থেকে যদি আমরা সাহারা মরুভূমির দিকে টেনে নিয়ে যাই, তারা যাবে না, কারণ সেখানে জীবনযাপনের প্রতিকূল নিয়মগুলো সেখানে বিরাজমান। অর্থাৎ পৃথিবীর কোন জায়গায় জনবসতি গড়ে উঠবে এবং পৃথিবীর কোন জায়গায় জনবসতি গড়ে উঠবে না, সেটা নির্ভর করে একমাত্র প্রকৃতির উপর, এটা মানুষের উপর নির্ভর করে না। মানুষ কোনো জায়গায় জনবসতি বৃদ্ধি করতে পারে না, আবার কোনো জায়গায় জনবসতি হ্রাসও করতে পারে না। জনবসতি যদি বৃদ্ধি করতে হয়, সেটা বৃদ্ধি করে একমাত্র প্রকৃতি। অর্থাৎ প্রকৃতি নির্দেশ দিচ্ছে মানুষকে যে এই জায়গায় গেলে, এই জায়গায় বসতি স্থাপন করলে তুমি এই অনুকূল নিয়ামকগুলো পাবে। আর ওই জায়গায় প্রকৃতি নির্দেশ দিচ্ছে যে ওই এলাকায় যদি তুমি বসবাস করতে যাও, সেখানে তোমার অনুকূল নিয়ামক দেয়। টেম্পারেচার হাই, বৃষ্টিপাত হবে না, মরুভূমি, ওইসব এলাকায় মানুষ বসতি স্থাপন করতে পারে না, কারণ জীবনযাত্রার জন্য যে নিয়ামকগুলো দরকার সেই নিয়ামকগুলো এখানে অনুপস্থিত। তাই জলবায়ুর উপর নির্ভর করে মূলত জনবসতি গড়ে ওঠে। আবার আমরা জলবায়ু যদি প্রচণ্ড তোমার শীত হয়, অর্থাৎ যেখানে তোমার জলবায়ুর উপাদান টেম্পারেচার যদি মাইনাসে চলে যায় বা মাইনাসের কাছাকাছি থাকে, সেখানে ফসল ফলানো সম্ভব না। অবশ্যই এখন আধুনিক এই প্রযুক্তি সেই এলাকায় ফসল ফলাচ্ছে, সেটা হলো গ্রিন হাউসের মাধ্যমে। অর্থাৎ প্রযুক্তি, গ্রিন হাউস হলো এমন একটা হাউস যে উপর দিয়া শেড থাকবে, চারিদিক দিয়া বেষ্টনী থাকবে। অর্থাৎ ওই গ্রিন হাউসের মধ্যে কত টেম্পারেচার বায়ু বা তাপ প্রবেশ করতে পারবে, অর্থাৎ ফসল অনুযায়ী টেম্পারেচার ভেরি করে। একই টেম্পারেচারে সব ধরনের ফসল হয় না। যেমন যে টেম্পারেচারে ধান উৎপন্ন হয়, সেই টেম্পারেচারে তোমার আঙুর, আপেল, কমলা এই জাতীয় ফসল উৎপাদিত হতে পারে না। তাই জনবসতি তোমার সম্পূর্ণভাবে নির্ভর করবে টেম্পারেচারের উপর। আবার বৃষ্টিপাত, যে এলাকায় বৃষ্টিপাত হয় বেশি, সে এলাকায় জনবসতি গড়ে ওঠে, কারণ ওই এলাকায় বৃষ্টিপাত হওয়ার কারণে এখানে কৃষিকাজ বেশি হয় বা কৃষি ফলন বৃদ্ধি পায়, এই জন্য এখানে জনবসতি গড়ে ওঠে। আবার কোনো জায়গায় যদি শিল্প গড়ে ওঠে, তাহলে এই শিল্পকে কেন্দ্র করে মানুষ সেখানে জনবসতি গড়ে তোলে। যাই হোক, আমরা
আজকের এইটুকু অংশে আমরা যে জিনিসটা জানতে পারলাম যে জনবসতির যে নিয়ামকগুলি, সেই নিয়ামকগুলো যদি জনবসতির পক্ষে থাকে, অর্থাৎ সেই জনবসতির জনবসতির তোমার জীবনযাত্রাকে সহজ করে দেয়, সেখানে মানুষ বসবাস করে থাকে। আর যেখানে নেই সেখানে জনবসতি গড়ে উঠতে পারে না। আমি যা একটু আগে যে বলছিলাম যে গ্রিন হাউসটা কেন তৈরি করা হয়, গ্রিন হাউসটা তৈরি করা হয় এমনি, যেমন আমরা অনেক সময় দেখি যে ইউরোপে বা রাশিয়া এইসব এলাকায় বা নর্থ আমেরিকার কানাডা বা ইউনাইটেড স্টেটের উত্তরাংশ, এই এলাকায় তোমার এই গ্রিন হাউস তৈরি করে তারা গ্রিন হাউসের ভিতরে যে এগ্রিকালচার তৈরি উৎপন্ন করবে, সে এগ্রিকালচারের জন্য যে নির্দিষ্ট তাপমাত্রা, সেই তাপমাত্রা দরকার, সেই তাপমাত্রা ওই গ্রিন হাউসের যে শেড আছে সেই শেডে মেশ প্রযুক্তির মাধ্যমে তোমার টেম্পারেচার বাড়ায় বা কমায়। অর্থাৎ এই অঞ্চলে যদি টেম্পারেচার খুব বেশি হয় আর আমার উৎপাদিত ফসলের জন্য টেম্পারেচার যদি কম পরিমাণে লাগে, তাহলে ওই গ্রিন হাউসের যে রিমোট আছে সেই রিমোট কন্ট্রোলে তোমার টেম্পারেচারটা ওই ফসল উৎপাদনের জন্য যে টেম্পারেচার দরকার ঠিক ততটুকু তাপ বা সূর্যের কিরণ প্রবেশ করতে পারবে, এর বেশি পারবে না। এটি হলো গ্রিন হাউস বা গ্রিন হাউসের ভিতরে যে ফসল উৎপাদন। এখন প্রশ্ন হচ্ছে এই গ্রিন হাউস তো সারা বিশ্বের জন্য একসাথে করা সম্ভব না। সেটা কী করতে হবে? গ্রিন হাউসটা হয় অল্প অল্প জায়গায়, খামার দ্বারা। যেমন আমার 200 বিঘা জমি আছে, আমি আমার 200 বিঘা জমিতে করলাম, ওর 500 বিঘা জমিতে আছে, ও 500 বিঘা জমিতে করলো, কিন্তু তাই বলে পুরা বাংলাদেশটাকে গ্রিন হাউসের আওতায় নিয়ে আসতে পারবো না। আর সে প্রযুক্তিও মানুষের হাতে নেই। তবে একটা জিনিস আমরা এখানে আরেকটু আলোচনা করব যে সম্ভাবনাবাদ এবং নিমিত্তবাদ। এই সম্ভাবনাবাদ এবং নিমিত্তবাদ খুব জোরালোভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করে থাকে। সম্ভাবনাবাদে যারা যে সকল জিওগ্রাফার আছেন তারা বলতে চাচ্ছেন যে পৃথিবীর যে প্রাকৃতিক যে নিয়ামকগুলা বা প্রাকৃতিক শক্তিগুলা, সে প্রাকৃতিক শক্তিগুলোকে মানুষের আয়ত্ত করা মানুষের পক্ষে সম্ভব না। এটা প্রকৃতির উপর নির্ভর করবে। অন্যদিকে সম্ভাবনাবাদে তোমার কিছু জিওগ্রাফার তারা বলছেন যে হ্যাঁ, পৃথিবীর প্রাকৃতিক বিষয়ের উপর মানুষ নিয়ন্ত্রণ করতে না পারলেও এর প্রতি প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ মানুষের প্রযুক্তি এই তোমার প্রাকৃতিক যে অবস্থা, প্রাকৃতিক যে নিয়ামকগুলোকে সে প্রভাবিত করতে পারে। যেমন ওই যে আমি একটু বললাম গ্রিন হাউসের মাধ্যমে ফসল উৎপাদন করা যায়। বন্যা বাদ দিয়ে বন্যার পানি আসতে বাধা দেয়, বাদ দিয়ে মানুষের জমিগুলা রক্ষা করা যায়। তো সেটা পরিমাণ খুব সামান্য। একটা ঘূর্ণিঝড়ও যদি আসে, সেই ঘূর্ণিঝড়কে মানুষ তার প্রযুক্তি দ্বারা বন্ধ করতে পারে না। আবার যখন শৈত্য প্রবাহ শুরু হয়, সেই শৈত্য প্রবাহটাকে মানুষ তার কন্ট্রোলে এনে আনতে পারে না। এই জন্যই সম্ভাবনাবাদ এবং নিমিত্তবাদের উপর এখন বর্তমানে জোর দেওয়া হচ্ছে। যাই হোক, আমি সম্ভাবনাবাদ এবং নিমিত্তবাদ আমরা অন্যটা এটা হলো জিওগ্রাফি কনসেপ্টের মধ্যে আমরা আলোচনা করেছি এবং আগেও করেছি, আবার নতুন করে করতে যাচ্ছি। দিস ইজ মাই রিভিউ ক্লাস। আমি তোমাদের যে সিলেবাস অনেক আগেই শেষ হয়ে গেছে। তারপরেও এই মহামারীর কারণে যেহেতু নির্দিষ্ট সময় তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না,
আর কবে হবে সেটা আমি জানি না, এটা মন্ত্রণালয়ের ব্যাপার, সরকারের ব্যাপার। তো ততদিন পর্যন্ত আমি তোমাদেরকে ক্লাস করে যাব, রিভিউ ক্লাস করে যাব, যাতে তোমরা যখনই পরীক্ষার তারিখ পড়ে তখন তোমরা পরীক্ষা দিতে পারো। এই জন্য আমি তোমাদের সাথে রিভিউ ক্লাসের সুযোগটা নিচ্ছি। তোমরা শুধু আমার লেকচার না, অনেক বাংলাদেশে অনেক জাতীয় ইউনিভার্সিটির প্রায় 1200 কলেজ আছে। সেই কলেজের প্রত্যেক কলেজে যেসব ডিপার্টমেন্টে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট আছে, প্রত্যেকেই তারা তোমার অনলাইনে ক্লাস দিচ্ছে। সুতরাং আমরা আমাদের অনলাইনে যে ক্লাস, অন্যান্য অনলাইনে যে ক্লাস, ওই ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ সহকারে একটু শুনো, তাহলে আমার মনে হয় তোমরা অনেক ভালো ফলাফল করতে পারবে। যাই হোক, জলবায়ুর পর আমরা বৃষ্টিপাতের কথা আলোচনা করেছি। বৃষ্টিপাত হচ্ছে এমন একটা নিয়ামক যেটার উপর নির্ভর করে কৃষি। অবশ্য এখানে আবার সম্ভাবনাবাদ চলে আসছে, আবার নিমিত্তবাদ চলে আসছে। তাহলে বৃষ্টিপাত হওয়ার জন্য আমাদের কাছে তেমন কোনো প্রযুক্তি নাই যে এলাকায় বৃষ্টিপাত হয় না সে এলাকায় বৃষ্টিপাত ঘটানো, এই প্রযুক্তি আমাদের হাতে নাই। তাহলে কী আছে? তো বৃষ্টিপাতের পরিবর্তে যদি আমরা মাটির নিচের স্তরে যে পানি আছে, সেই পানিকে তোমার পাম্পের সাহায্যে উত্তোলন করে জমি জমাতে সেচ কার্য আমরা দিয়ে আসছি। এই প্রযুক্তিটা মানুষ তৈরি করতে পারছে। তাই বলে পৃথিবীর সমস্ত জায়গায় এই প্রযুক্তিটা ব্যবহার করে কৃষি উৎপাদন করা সম্ভব নয়। যেমন তুমি মিডল ইস্টের দিকে যাও, সেখানে দেখা যাবে কি, সেখানে দেখা যাবে যে তোমার মাটির নিচে যতই তুমি পাইপ বসাই যাও, সেখান থেকে পানি আসবে না, সেচের পানি আসবে না। তুমি চেষ্টা করে যদি দেখো বান্দরবন বা আমাদের এই দেশের যে রাঙ্গামাটি ওইসব এলাকায় টিউবওয়েলের মাধ্যমে সেচ কাজ হয় না, কারণ মাটির নিচে এত গভীর, সেই গভীর থেকে আমাদের প্রযুক্তিতে সেচ দেওয়া সম্ভব নয়। তাহলে কী কী গেল? প্রথম গেল প্রাকৃতিক নিয়মের মধ্যে, এটা হলো জলবায়ু। জলবায়ুর মধ্যে কী হলো? তাপমাত্রা, বৃষ্টিপাত, তাই না? আবার তোমার ভূমিরূপের বেলায় আসো, পৃথিবীতে অনেক ধরনের ভূমিরূপ রয়েছে। যেমন অ্যান্টার্কটিকা মহাদেশ, সেখানে কোনো দিন তোমার এগ্রিকালচার তৈরি করা হওয়া সম্ভব নয়, ইন্ডাস্ট্রি সম্ভব নয়, কারণ ওই এলাকার টেম্পারেচার এতই কম যে সেখানে মানুষ টিকতে পারবে না। আর যেখানে মানুষ টিকতে পারবে না সেখানে মানুষ বসতি স্থাপন করবে না। আর ভূমিরূপের এই জন্য দরকার যে আমরা পৃথিবীর স্থলভাগের অধিকাংশ এলাকা বাদ দিয়ে বাকি যে থাকে সেটা পাহাড়, পর্বত, মালভূমি ইত্যাদি পরিমাণ বেশি থাকে। বাংলাদেশে আমাদের ভাগ্যটা অতিশ প্রসন্ন যে আমাদের দেশে পাহাড়, পর্বত, মালভূমি এগুলোর খুবই কম, সমতল ভূমি। আমাদের দেশের যে ভূমি, সেই ভূমিটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণের দিকে ঢালু, অর্থাৎ আমরা এরকম ঢালু। অর্থাৎ আমরা পঞ্চগড়তে যদি আমরা বরিশাল, পটুয়াখালী ওই উপকূলীয় এলাকা যাই, তাহলে পঞ্চগড় থেকে বরিশাল পর্যন্ত যে ঢাল আছে সেই ঢাল হল 300 ফিট। অর্থাৎ বরিশালের যে ল্যান্ডের যে উচ্চতা, তার থেকে উত্তর দিকে যে গেলে, সেখানে পঞ্চগড় গেলে, সেখানে যে ঢাল, সেই ঢালটা হবে 300 ফুট ডিফারেন্স। অর্থাৎ পঞ্চগড় তো হবে 300 ফিট উপরে, আর বরিশাল থাকবে 300 ফুট নিচে। এই ঢাল,
এই জন্যই বাংলাদেশে উত্তরে যে এলাকায়, যে মনে করুন ভারতের আছে, ভুটান, নেপাল, এই এলাকায় আছে, সেখানে যদি বৃষ্টিপাত বেশি হয়, তাহলে সেই বৃষ্টিপাতের পানি আমাদের দেশে অটোমেটিক চলে আসে, কারণ যেহেতু আমাদের দেশটা ঢালু, আর ওটাকে বাধা দেওয়ার মতো প্রযুক্তি মানুষের সাথে নেই। তো যাই হোক, আজকে আমরা জনসংখ্যা বসতি নিয়ে একটু সামান্য পরিমাণে একটু আইডিয়া দিতে পারছি। তার সাথে আরও আছে মৃত্তিকা। মৃত্তিকাটা তোমার খুব গুরুত্বপূর্ণ নিয়ামক। অর্থাৎ এখানে মৃত্তিকাটা কতটুকু নিয়ামক দেখুন, যে মৃত্তিকায়, সব মৃত্তিকায় একই ফসল ফলে না। কোন মাটিতে কী ধরনের ফসল ফলবে সেটা ওই মাটি নির্ধারণ করে দিবে। যে মাটিতে যে ফসল হওয়ার কথা তা ব্যতীত অন্য কোনো ফসল উৎপাদন করা যাবে না। এটি সিলেক্টেড বাই সয়েল। অর্থাৎ মাটি বলে দিবে তুমি এই অঞ্চলে এই ফসলটা উৎপাদন করতে পারবে আর ওই ফসলটা উৎপাদন করতে পারবে না। ক্লিয়ার? তাহলে আমরা একটা উদাহরণ এখানে দিতে পারছি যে ক্রান্তীয় অঞ্চলে ল্যাটারাইট মৃত্তিকার তোমার থাকার কারণে নিবিড় চাষের উপযোগী সেই এলাকায় নিবিড় চাষ করা যাবে না। যেমন আমি এখানে বলতে পারি তোমার বলিভিয়া, তারপরে তোমার নাইজেরিয়া, ওই এলাকায় এই ধরনের যে ল্যাটারাইট মৃত্তিকা থাকে সে এলাকায় তোমার অন্য কোনো ফসল, ধান, গম এগুলো করা যাবে না। ওই ল্যাটারাইট মৃত্তিকায় যে ফসলটা হয় ওই ফসলটা এখানে উৎপাদন করতে হবে। আবার দেখো খনিজ সম্পদ। খনিজ সম্পদে ভিত্তি করেও জনবসতি গড়ে ওঠে। যেমন যেখানে খনিজ সম্পদ আবিষ্কার হয়, যেমন আমাদের দেশের কথা বলি, যেমন গ্যাস, তেল, কয়লা, এগুলো হলো খনিজ সম্পদ। তো এই খনি, মনে করো আমরা কয়লা খনি পেয়েছি, সেখানে কয়লা উৎপাদন করার জন্য শ্রমিকের দরকার, আর এই শ্রমিক ছাড়া কয়লা উৎপাদন করা সম্ভব না। ফ্ল্যাট শ্রমিক যারা, তারা প্রথমে নিয়োগ পায়, তারা শুধু শ্রমিকই ওই এলাকায় যায় এবং শ্রমিকরা অস্থায়ী বসতিটা গড়ে তোলে। পরবর্তীতে যখন তারা বুঝতে পারে যে না, এখানে শ্রমের মাধ্যমে যেমন জীবিকা সহজ হয়, তখন তার পরিবারকে নিয়ে যায়, তার ছেলে মেয়ে পরিবারকে সে সেখানে নিয়ে যায় এবং এখানে একটা ঘর উঠায় এবং সেখানে বসবাস করা শুরু করে। এরকমভাবে যদি হাজার হাজার লোক, শ্রমিক, তাদের পরিবারগুলোকে ওই খনিজ এলাকার আশেপাশে নিয়ে যায়, তাহলে কী সমস্যা সৃষ্টি হবে দেখো। প্রথমত এই এলাকায় কোনো বাজার ছিল না, তাহলে একটা বাজার সৃষ্টি হয়ে যাবে। এটা গভর্নমেন্ট করতে হবে না বা তোমরা জাতিসংঘ করতে পারবে না, ওটা এরা নিজেরাই বাজার তৈরি করে নেবে। অর্থাৎ ওই এলাকার শ্রমিকদের জন্য কিছু লোক আছে এখানে চিন্তা করবে যে এখানে একটা বাজার বসালে একদিকে যেমন তাদের সেবা দেওয়া যাবে, অন্যদিকে আমি আর্থিকভাবে বেনিফিট হতে পারবো, সেখানে একটা বাজার দেওয়ার দরকার। তাহলে আবার ওই এলাকায় শুধু তাদের শ্রমিক এবং শ্রমিকের স্ত্রী বসবাস করে না, ওই এলাকায় তাদের ছেলে মেয়েরাও বসবাস করে। তো তাদের জন্য স্কুলের দরকার, আর স্কুল ছাড়া শ্রমিকদের লেখাপড়া সম্ভব না। তাহলে সেখানে একটা স্কুল গড়ে ওঠে, আর যেখানে স্কুল গড়ে ওঠে বা বাজার গড়ে ওঠে সেখানে তাদের যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে। মানুষ তো তার সাতরায়া ওই এলাকায় গিয়ে বাজার করতে যেতে পারবে না, তাই না? তাহলে মানুষ যাতে সহজে
ওই বাজারে যেতে পারে, ওই এলাকার ছেলেমেয়েরা, ছোটো ছোটো ছেলেমেয়েরা যাতে সহজে স্কুলে যেতে পারে, তার জন্য ওই এলাকায় একটা স্কুল স্থাপন করা প্রয়োজন। ঠিক এইভাবে ঠিক এইভাবে জনশূন্য এলাকায় খনিজের সন্ধান পাওয়া গেলে ওই জনশূন্য এলাকায় জনবসতি গড়ে ওঠে। তারপরে আমরা আরও দেখতে পাই যে অর্থনৈতিক নিয়ামক বা সাংস্কৃতিক নিয়ামক কিছু আছে। অর্থনৈতিক নিয়ামক এবং সাংস্কৃতিক নিয়ামক, সংস্কৃতি নিয়ামকের যে উপর ভিত্তি করে মানুষ সেখানে বসতি স্থাপন করে। সাংস্কৃতিক নিয়ামকের মধ্যে অর্থনৈতিক নিয়ামকটাই প্রধান। অর্থনৈতিক নিয়ামকের কারণে সেখানে বসতি গড়ে ওঠে এবং আবার কঠিন মানে তোমার ক্ষতিকর বা তোমার প্রতিকূল অবস্থায় অর্থনীতি থাকলে সেখানে মানুষ বসবাস করতে পারে না। যাই হোক, আমরা এখানে জনসংখ্যা জনবসতি স্থাপনের যে নিয়ামকগুলো দরকার সেই নিয়ামকগুলো আমরা তুলে ধরার জন্য কিছুটা সক্ষম হয়েছি। আর তোমরা এইগুলোর উপরে আগেও আমি পড়াইছি, ক্লাস করেছি, লেকচার দিয়েছি। এখনও আমি তোমাদের একটা গাইডলাইন দিচ্ছি, তোমরা এগুলো পড়বে। তোমরা পপুলেশন জিওগ্রাফি এগুলো পড়ে যে বিষয়টা তোমাদেরকে বুঝতে কষ্ট হয় বা সমস্যা হয়, আমার নাম্বার দেওয়া আছে, সে নাম্বারে নক করবে। আমি অবশ্যই আবার ওই ক্লাসটা রিভিউ করব। তো যাই হোক, আজকে আমরা এই জনসংখ্যা ভূগোলের যে নিয়ামকগুলো পড়াইলাম সেই নিয়ামকগুলো তোমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করবে। আবার আমি ক্লাস নিব, তোমাদের সামনে এসে রিভিউ ক্লাস নিব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।